দল বলছেন যে তারা নির্বাচনের পরে সংস্কার চান। তো নির্বাচনের পরে যদি সংস্কার চান তাহলে নির্বাচনটা কিসের ভিত্তিতে হবে? আমরা পরিষ্কার বলতে চাই, সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে সেই হাসিনা আওয়ামী জাহিলিয়াতের দিকে প্রত্যাবর্তন করাইতে পারে। এদেশের মানুষ সংস্কার নিশ্চিত করবে, আইনগত ভিত্তি দেবে এবং এই সংস্কারের আইনগত ভিত্তির মাধ্যমেই আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমি প্রায় বলি ইমানের 3 অংশ। একটা হচ্ছে মুখে স্বীকৃতি, মনে মনে বিশ্বাস, আর কার্যে পরিণতি। এই হচ্ছে পূর্ণাঙ্গ ঈমান। সংস্কারেরও 3 ধাপ। এক হচ্ছে ঐকমত্য পোষণ করা, 2 হচ্ছে এটাকে আইনি ভিত্তি দেওয়া, 3 নম্বর যেটাকে বাস্তবায়ন করা। তো এখন একটা হয়েছে, আমরা ঐকমত্য হয়েছি, আর 2টা হয় নাই, তাহলে সংস্কার হয়েছে? সুতরাং সংস্কার করেই আগামী নির্বাচন। যারা এটা চান না তারা সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ইনশাআল্লাহ এদেশের মানুষ সংস্কার আনতে বাধ্য করা হবে এবং তার ভিত্তিতেই একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, উৎসব মুখর নির্বাচন হবে বাংলাদেশে। জি, ঠিক আছে, বসেন। আসলে আমাদেরকে সিরিয়াস হইতে হবে। আচ্ছা, আমরা চাঁদপুর থেকে এমপি হই, আমাদের ক্যান্ডিডেট এমপি নির্বাচিত হোক, এটা চান না কারা কারা? হাত তোলে। আচ্ছা, এটা আপনারা সবাই চান, তাই না? আচ্ছা, কিন্তু আপনারা কাজ করবেন না, এটা নিয়ত করছেন। আচ্ছা, বোঝা গেল চাঁদপুরের লোকদের একটা স্পেশাল মেকানিজম আছে ভিতরে ভিতরে, যে তারা যাবে না, কাজ করবে না, এমপি হবে। তো এরকম একটা কৌশল যদি আমাদেরকে শিখে দিতে পারেন তো তাহলে আমাদের জন্য খুব উপকার হবে ন্যাশনাল। আজকে যে বাংলাদেশ, এটার উত্তরণের জন্য সবচেয়ে মোক্ষম সময় হচ্ছে এটি। জুলাই বিপ্লবের যে চেতনা, আকাঙ্ক্ষা এবং যে সুযোগ, সেটিকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর দায়িত্ব রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক সংগঠনের। জুলাই বিপ্লবের মূল কথা ছিল পরিবর্তন, জুলাই বিপ্লবের মূল কথা ছিল সংস্কার, জুলাই বিপ্লবের মূল কথা ছিল গণতন্ত্র, জুলাই বিপ্লবের মূল কথা ছিল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বিগত 54 বছরের নির্বাচনের যে ইতিহাস আমাদের, এটাই কথাই প্রমাণিত হয়েছে যে ট্রেডিশনাল পদ্ধতির যে নির্বাচন, সেই নির্বাচন কখনো সুষ্ঠু হয়নি বাংলাদেশে। ভোট ডাকাতি, কেন্দ্র দখল, সন্ত্রাস, দিনের ভোট রাতে, অন্য দলকে কেন্দ্রের কাছে আসতে না দেওয়া, ল্যাং মারা, এই সব কিছু সমষ্টি হচ্ছে ট্রেডিশনাল নির্বাচন। সেই প্রেক্ষিতে এখন বাংলাদেশ জামাত ইসলাম এবং আরো অনেকগুলো দল, একটি দল ছাড়া আমরা প্রায় সকলেই একমত যে নতুন পদ্ধতির যে নির্বাচন, সেই নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা এবং ভোটের অধিকার ফেরত দিতে নিশ্চিততা দান করতে পারে। সেটার নাম হচ্ছে পিআর, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। এর সহজ কথা হচ্ছে সকল মানুষ ভোট দিবে দলের মার্কার এগেনিস্টে। যে দল যে পরিমাণ ভোট পাবে জাতীয়ভাবে, সেই হারেই তারা পার্লামেন্টে আসন পাবে। আগে 51 আর 49-এর ভিতরে 51 বিজয়ী, 49 জিরো, কিন্তু এখন প্রত্যেকটা ভোট কাউন্ট হবে এবং এটার মূল্য থাকবে। অনেকে বলছেন এটা বুঝেন না, এটা না বুঝার কোনো কারণ নাই, সাধারণ মানুষেরা বুঝে। এখন আমি বলি, দেখেন বুঝেন কিনা। সকল মানুষই একই নিয়মে, ভোট কেন্দ্র এক, প্রিসাইডিং অফিসার এক, পোলিং অফিসার এক, ইলেকশন কমিশন এক,
এখন যেভাবে ভোট দেওয়া হচ্ছে ব্যক্তিদের, তার পরিবর্তে ব্যালট হবে মার্কার দলের এবং মানুষ সেখানে ভোট দিবে। এটা কি কঠিন নতুন কিছু? তো এটা না বুঝের কি আছে? তাহলে ওনারা বুঝেন, না বুঝার কথা বলেন। মতলব আছে, থাকতে পারে, এখানেও তো মতলব আছে। এখানে মতলব আছেন না? আছে। 2 নম্বর আপনারা প্রশ্ন করেন ভোট দেব 14 গ্রাম, এমপি হবে 20 গ্রাম। এইটা না বুঝার কারণে বলে। পিয়ারের 10টা টাইপ আছে সারা দুনিয়ায়। ডিস্ট্রিক্ট ওয়াইজ পিয়ারেরও সিস্টেম আছে। আমি বেশি ব্যাখ্যা তো দিতে পারবো না, বলছি সময় নেই। সুতরাং ওগুলো বুঝলে পিয়ার ইজ দ্য বেস্ট পলিসি, এবং এর মাধ্যমে সন্ত্রাস রোধ হবে, কেন্দ্র দখল রোধ হবে, সহি ইলেকশন হবে, মানুষের প্রত্যেকের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটি ভোটে একটি মূল্য থাকবে। সুতরাং পিয়ার পদ্ধতির ভিত্তিতেই এই নির্বাচন হতে হবে, এটা আমরা পরিষ্কার বলেছি। কোন দল যদি মনে করেন উনি খুবই জনপ্রিয়, তো পিয়ার এলে বেশি জনপ্রিয় হলে বেশি সিট পাবেন। ভয়টা কোথায়? ভয়টা হচ্ছে এই, পিয়ার করলে তো কেন্দ্র দখল হওয়ার সম্ভাবনা কম, মাস্তানির সম্ভাবনা কম। তো যাদের নিয়তে ওইরকম কিছু আছে তারা তো এটাকে গ্রহণ করতে চাইবেন না। যারা বলে হাত ভাঙ্গা দিবে, জিব্বা কেটে দিবে, তাদের জন্য পিয়ারটা তো সুবিধার না। যাই হোক, এই বিষয়ে কথা আমার এতটুকুই, যে পিয়ার পদ্ধতির মাধ্যমেই জন আকাঙ্ক্ষা পূরণের একটি সঠিক সুস্থ নির্বাচন হওয়ার গ্যারান্টি পাওয়া যাবে এই বাংলাদেশে। 2 নম্বর হচ্ছে এই সরকারের কতগুলো কমিটমেন্ট ছিল, এই জাতিরও সে আকাঙ্ক্ষা ছিল যে আমরা জুলাই যে পরিবর্তন এনেছি তার রেজাল্টটা কি? তার রেজাল্ট হচ্ছে আমরা পিছনকে আর রিপিট করব না। আমরা আওয়ামী লীগের সময়কার নির্বাচনের দিকে যাব না। আমরা ফ্যাসিবাদকে আর সহ্য করব না, তৈরি হইতে দেব না। সেই জন্যই সংস্কারের প্রয়োজন। সংস্কার যদি না হয় তাহলে তো যেই লাউ সেই কদু। সম্মানিত ভাইরা, এখন আবার আপনাদের কথা। সাংবাদিকদের জন্য বলে দিচ্ছি, তুমি যা মনে করলে লিখবেন, এবং এই মেসেজটা আপনারা কাইন্ডলি জাতিকে দেবেন। সেটা হচ্ছে সংস্কার ছাড়া নির্বাচন ফেসিবাদের দিকে আবার দেশকে নিয়ে যাবে। চাঁদপুরবাসীর জন্য শেষ কথা, আপনারা এখন যেভাবে আছেন এই রকম থাকলে চলবে না। এটা খুব বিস্ময়ের ব্যাপার, খুবই বিস্ময়ের ব্যাপার যে নির্বাচন এসে গেছে, আপনারা এখন পর্যন্ত এলাকা ভিত্তিক নির্বাচনের জন্য সেরকম কোনোভাবেই তৎপর হন। চাঁদপুরে জামাত ইসলামী অতীতে কখনো পার্লামেন্ট নির্বাচনে বিজয় হয়নি, আমি যত জানি। এবার জিততে হলে তাহলে অনেক বেশি করে আপনাদের কাজ করতে হবে। যারা 5 বার ইলেকশন করেছে, যারা 3 বার ইলেকশন করেছে, যারা কয়েকবার এমপি ছিল, তারা তো ইতিমধ্যে জনগণের কাছে পরিচিত, ভালো হিসাবে হোক মন্দ হিসাবে। তাদের একটা সাংগঠনিক ইলেকশন নেটওয়ার্ক আছে। তা আপনি এগুলা সবগুলোকে যদি পরাজিত করে, পরাভূত করে, দুর্বল করে, নস্যাৎ করে, অধিকাংশ জনগণের আস্থা অর্জন করে নির্বাচনে জিততে চান, তাহলে যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের চেয়ে আপনার ক্ষিপ্রতা, আপনার ইনভলভমেন্ট, আপনার মানসিক শক্তি, আপনার সময় কত গুণ বেশি দিতে হবে। আমরা হচ্ছে ওইরকম একটা মাছ ধরার মানুষ। বর্ষাকালে যখন মাছ বাড়ি বাড়ি রাস্তায় রাস্তায় উঠে যায় না, সেই সময় যিনি বুদ্ধির যান অতি শীতের রাতে যে গিয়ে মাছ করে
তার ধুলাবর্তি করে, এরকম এক ধরনের এক শ্রেণীর লোক আছে। আরেক শ্রেণীর লোক আছে অলস, কঠিন শীতে উঠতে চায় না এবং বলে যে সকালবেলা উঠে আমি সব মাছ ধরে নিয়ে আসবো। তার জন্য মাছ থাকবে? থাকবে না। আপনাদের অবস্থা প্রায় এরকম। শীতে রাতে উঠে আপনারা মাছ ধরার গ্রুপে আছেন, না রাতে ঘুমাইয়া সকালে মাছ ধরতে যাবেন? কোন গ্রুপের লোক আপনারা? যে রাতের গ্রুপের না, আপনারাই তো হাত তুলে দেখালেন যে আপনাদের এখনো ঘুমের দরকার আছে। এটা দেখেন নাই? রাতে এখনো আরো ঘুম দরকার, কার কার হাত তোলেন? ইলেকশন যদি আপনাদের করতে হয়, পরিষ্কার বলছি, ইলেকশন ইজ নট এ তামাশা। ইলেকশন সম্পর্কিত কতগুলো শব্দ আমি বলেছি। ইলেকশন সম্পর্কে আমার স্লোগান হচ্ছে মর্নিং টু মর্নিং পরিশ্রম করতে হবে। মর্নিং টু মর্নিং, কয় ঘন্টা? 24 ঘন্টা। মর্নিং টু মর্নিং। আমাকে এক লোক প্রশ্ন করছিল, তো তাহলে ঘুমাবে কখন? আমি এই মর্নিং টু মর্নিং এর মাঝখান দিয়ে। আমরা যখন নির্বাচন করি, হয় না টু ইয়াং, আমি সকালে বেরোতাম, পরের দিন সকাল 10টায় আসতাম, 10টা থেকে 3টা রেস্ট স্লিপ, 3টে আবার বেরোতাম, পরের দিন 10টায় আসতাম। তাহলে মর্নিং এ কোথায়? আমি বাইরে। তারপরে মর্নিং এ কোথায়? বাইরে। যখন মুরুখ ডাকে আমি কোনো না কোনো করে নির্বাচনের প্রচারণা। যখন আজান হয় মসজিদে ফজরে, তখনও কারো না করে কারো ঘরের ভিতরে নির্বাচনী কাজ করছি। ফজরের নামাজে মসজিদে এসে নির্বাচনের কাজ, মসজিদে গিয়ে কারো বাসায় নাস্তা করে নির্বাচনের কাজ। যখন 11টা বেজে যেত, 10টা বেজে যেত, মানুষ পাওয়া যায় না, দেন উই হ্যাভ টু কাম ব্যাক। এটাই হচ্ছে নির্বাচন। নির্বাচন আমার স্লোগান। একটা কি বলছি? মর্নিং টু মর্নিং। আরেকটা হচ্ছে নো স্লিপ এট নাইট, নো রেস্ট এট ডে, আনটায়ারিং লেবার। রাতে ঘুম যাওয়া যাবে না, দিনে বিশ্রাম নেওয়া যাবে না, কিন্তু ক্লান্ত হওয়া যাবে না। উদ্ভট কথা না? রাতে ঘুম নাই, দিনে বিশ্রাম নাই, ক্লান্তিও নাই। দিস ইজ ইলেকশন। ওজন কমতে থাকবে, ন্যূনতম বা বাঁচার জন্য যা দরকার তা খাবেন। নির্বাচনের দিন রাত্রে ভালো করে ঘুমাবেন। নির্বাচন হয়ে গেছে, কিন্তু 5 মাস আর ঘুমানো যাবে না। কে কে পারবেন? হাত তোলেন। 5 মাস নো স্লিপ, নো স্লিপ। চিন্তায় পড়ে গেছেন? ঠিক আছে, সলিউশন দিচ্ছি, বসেন। আর যাদের ঘুম বকে আছে, ভোটের পরের দিন এমন একটা ওষুধ দেব যে আপনারা 13 মাস ঘুম থেকে জাগবেন না। পোষাইব না? পোষাইতো না? 5 মাস ঘুমাবেন না, 13 মাস ঘুম থেকে জাগবেন না। আমি কি এটা অসম্ভব কথা বলছি? না, কোরআন শরীফে আছে। আমাদের আব্দুল শহীদ নাসিম ভাই আছে, কোরআন শরীফে আছে শুনছি যে আসাফে কাফেরা 300 কতদিন ঘুমের ভিতরে ছিল। কথাটা হাসা না মিশা? হাসা। আমি তো হাসা কথাই কইছি, কোরআন শরীফের কথা কইছি। এইভাবে যদি পারেন, চাঁদপুরে 4টা থেকে 5টা আসন পাবেন ইনশাআল্লাহ। মানুষের কাছে যান, জিজ্ঞাসা করুন যে আমাকে কেন ভোট দিবেন না? আমি কি চোর? আমি কি ডাকাতি করেছি? আমি কি চাঁদাবাজ? আমি কি মিথ্যা বলি? আমি কি নামাজ পড়ি না? কেন দিবেন না ভোট? এইরকম প্রশ্ন করে, অধিকার স্থাপন করে মানুষের কাছ থেকে ভোট আদায় করতে হবে। জামাত ইসলামী ছাড়া রাজনৈতিক আর কোন দলের পক্ষে এই চ্যালেঞ্জ দেওয়া সম্ভব নয় যে আমি কোনদিন চাঁদাবাজি করব না।
এবার যারা ক্যান্ডিডেট হবেন, যে দল থেকে হোক, আমি একটা গবেষণা প্রতিষ্ঠানকে বলে আপনাদের এখানে আসছি যে যারা যে দলের ক্যান্ডিডেট হবে তাদের অতীত রেকর্ড তোমরা পাবলিকলি প্রকাশ করে দিবা। কতজন দুর্নীতি